আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমরা আলোচনা শুনব সেক্সুয়াল ডিজিজ সম্পর্কে। বিষয়টা যদিও আমাদের সমাজে প্রকাশ্যভাবে গ্রহণ করাটা খুব অস্বস্তিকর মনে করে, কিন্তু অস্বস্তিকর হলেও আমাদের স্বাস্থ্যগত হিসাবে বিষয়গুলো জানা অতীব প্রয়োজন। এই অজানা সচেতনতা থেকে আজকে যে একটি অবস্থা তৈরি হয়েছে, এমনকি দেখা যায় বিবাহিত জীবনে গিয়েও পারিবারিক দ্বন্দ্ব, কলহ, বিবাহ বিচ্ছেদ, নানা ধরনের অপকর্ম, কিন্তু বিশেষ করে পরকীয়া ইত্যাদি ইত্যাদি কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো বিষয়টি অনেক সময় অজানার কারণেও কিন্তু ঘটে থাকে। আবার সারা বিশ্বের যে বা গ্লোবালাইজেশনের যুগে আধুনিকতার নামে যে বিষয়গুলো ঘটছে, অনেক অনেক সময় আমরা দেখতে পাচ্ছি, বা রোগীরা যখন আমাদের কাছে আসে তাদের জীবন বৃত্তান্ত শুনলে, কেস টেকিং নিলে আমরা সেখানে দেখতে পাই যা বিবাহ বহির্ভূত জীবন তারা জীবনযাপন করছে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হচ্ছে। এই গভীরতার উপলব্ধি করা ডাক্তাররা ছাড়া বাকি অন্যরা খুবই কঠিন হয়ে যায়। তবে ধর্মীয় যারা ব্যক্তিত্ব আছেন, অনেকেই আমাদের শ্রদ্ধেয় ধর্মীয় ব্যক্তিত্ব যারা রয়েছেন, তাদের কাছে গিয়ে মানুষ অনেক মনের কথাগুলো বলে যে আমি এই সমস্যায় ভুগছি, এখান থেকে বের হয়ে আসার আত্মশুদ্ধিটা কী হতে পারে, উপায়টা কী হতে পারে, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। তো রোগাক্রান্ত হলে অবশ্যই তো আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই সেক্সুয়াল ডিজিজগুলো কিভাবে সংক্রমিত হচ্ছে বা আমাদের একজনা থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে, সেটি একটি বিষয়। তো আমরা যদি জানি আসলে এই সেক্সুয়াল ডিজিজ বা ভেনারাল ডিজিজ এটি আসলে কি, আমরা যদি একটু ফ্রাঙ্কলিভাবে এটিকে জানার চেষ্টা করি যে যৌনরোগ হলো এমন ধরনের ইনফেকশাস ডিজিজ যা প্রাথমিকভাবে যৌন সম্পর্কে অথবা ক্রিয়ার মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বিস্তার করে থাকে। অর্থাৎ আমরা যেটি জানলাম যে এই ডিজিজটা কেমন, এই ডিজিজ অ্যাকোয়ার্ড অ্যাজ আ রেজাল্ট অফ দ্য heterosexual or homosexual intercourse with an individual who is affiliated. এখানে যে কথাটি আমরা দেখতে পাচ্ছি যে হেটারোসেক্সুয়াল হতে পারে অথবা হোমোসেক্সুয়াল হতে পারে, এই দুটি কারণেও কিন্তু যৌনরোগ সৃষ্টি হতে পারে, যেটি হয় ইন্টারকোর্সের মাধ্যমে, অর্থাৎ অবৈধ মেলামেশার মাধ্যমে এটি সংগঠিত হয়, অথবা বৈধ মেলামেশার মাধ্যমে একজনের কাছ থেকে অন্যজন আক্রান্ত হতে পারে। তো এই যে রোগটি তৈরি হচ্ছে, এই আমরা যৌন রোগের ক্ষেত্রে বিশেষ প্রধান তিনটি যৌন রোগের কথা আমরা যদি জানি, বিশেষ করে যেমন প্রথম যদি আমরা ধরি গনোরিয়া, নাইসেরিয়া গনোরি, বা যেটি গ্রাম নেগেটিভ জীবাণু, সেখান থেকে কিন্তু এই জীবাণুর মাধ্যমে এই রোগটি তৈরি হচ্ছে। যেমন সিফিলিস যে যৌনবাহিত রোগ, সেটি ট্রিপোনোমা বা যেটাকে আমরা বলি ট্রিপোনোমা পেলিডামের মাধ্যমে এটি সংক্রমিত হচ্ছে। এরপর যদি আমরা ধরি এইডস, হিমিউন, যেটাকে আমরা জানি যে ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাসের মাধ্যমে এটি কিন্তু সংক্রমিত হচ্ছে, অর্থাৎ HIV ভাইরাস যেটাকে আমরা বলি, তার মাধ্যমে এটি হচ্ছে। তাহলে আমরা জানলাম যে গনোরিয়া, তারপরে সিফিলিস, এইডস, এগুলো হচ্ছে যৌনবাহিত রোগ। এই রোগগুলো এমনি তৈরি হয় না। এর প্রধান যে কারণগুলো আমরা দেখতে পারলাম, প্রধানত যৌনক্রিয়ার মাধ্যমে এগুলো সংগঠিত হয়। এছাড়াও আরও রয়েছে, যেমন বিভিন্ন রক্তদানের ক্ষেত্রে সিরিজের ব্যাপার স্যাপার আছে, সেখানে আপনি যদি এই জীবাণুটা সেখানে থাকে সেখানে আসতে পারে, আর নানাবিধ কারণ আছে। প্রধান কারণটি আমরা যেটা জানলাম যে সেটি। তো আজকে আমরা এই গনোরিয়ার যে রোগটি হয় সেক্সুয়াল ডিজিজ, সেটি কী কারণে হয় এবং এটির লক্ষণগুলো আমরা একটু জানার চেষ্টা করব, বা আমাদের লক্ষণটা কী। বিশেষ করে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের জননতন্ত্রে পুঁজের উৎপত্তি হয়।
এবং পুরুষের সাথে সাথে অন্য অন্য লক্ষণগুলো প্রডিউস হয়, অর্থাৎ প্রকাশ হয়। তো আমরা যদি একটু আলাদাভাবে বলি যে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে যেটি ঘটে, প্রোস্টাটাইটিস, প্রোস্টাটাইটিসের মানে সৃষ্টি করে। আচ্ছা, যাই হোক, আমরা লক্ষণের কথা বলছিলাম, মানে কি লক্ষণ প্রডিউস হবে সেটি হচ্ছে যে ইউরেথ্রা প্রদাহ এবং ক্ষত দেখা দিতে পারে। এরপরে যেটা হতে পারে, প্রস্রাব ত্যাগকালীন সময় অস্বস্তিকর অবস্থা হতে পারে বা কষ্টকর প্রস্রাব, পুরুষের ক্ষেত্রে এটি দেখা দেয়। তারপরে গাঢ় বর্ণের এক ধরনের পুস্রাব হয়। এরপরে যেটি ঘটে থাকে সেটি আরও ভয়াবহ লক্ষণ, যেটি আমরা বলি যে মলদ্বারের ক্ষত দেখা দেয়। এখন প্রশ্ন আসতে পারে যে মলদ্বারে কেন ক্ষত হবে? ক্ষতটা হচ্ছে ওই যে সমকামিতার একটি বিষয়, অনেকেই আমরা বিভিন্ন জায়গায় এটি দেখতে পাচ্ছি। সেই সমকামিতার কারণে তারা মলদ্বারে যে সেক্সুয়াল ইন্টারকোর্স করেছিল, সেটির কারণে কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটেছে, যেটাকে আমরা হোমোসেক্স বলছি। মহিলাদের ক্ষেত্রে যদি আমরা লক্ষণগুলো দেখি, প্রায় 80% মহিলাদের লোয়ার সার্ভাইকাল নালীতে ইনফেকশন দেখা দেয়। এছাড়াও রয়েছে ভ্যাজাইনাল ডিসচার্জ, অর্থাৎ যোনি পথের স্রাব আসতে থাকে পুজসহ, এবং প্রস্রাব ত্যাগের সময় কষ্টকর অবস্থা দেখা দেয়। সবচেয়ে মজার ব্যাপার হলো যে 60% অর্থাৎ 60% মহিলাদের ক্ষেত্রে দেখা যায় জটিলতাবিহীন এবং লক্ষণবিহীন, অর্থাৎ তাদের মধ্যে কোনো জটিলতাই নেই, কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না, অথচ কিন্তু তারা এই রোগে আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হয়েছে, এই রোগে ভুগছেন। হ্যাঁ, আমরা যদি দেখি সাধারণ লক্ষণগুলো কি হতে পারে, এটা যদি আমরা সাধারণ লক্ষণে সামারাইজ করি, সারমর্ম দেখি, তারপর জ্বর হবে। বিশেষ করে রাত্রিবেলা প্রচণ্ড জ্বর আসতে পারে, দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে, পালস দ্রুত হবে, তারপরে দুর্বলতা, অস্বস্তিকর, বিশেষ করে মনের দিক থেকে সে মানসিকভাবে ভেঙে পড়বে, অর্থাৎ দুর্বল হয়ে যায়, অনেকটা দেখা দেয়। এরপরে খাদ্যের অরুচি এবং অনিদ্রা ইত্যাদিও কিন্তু দেখা দেয়। আমরা অনেক সময় মনে করি যে আমাদের পেটে গ্যাস হয়েছে, গ্যাসের কারণে এটি হচ্ছে। বিশেষ করে কিশোরীদের এই জিনিসটা প্রবণতা আমরা অনেক সময় বুঝতেই চাই না যে আসলে সে যে ভুল করেছে বা একটা ভুল পথে পা দিয়েছিল, সেখান থেকে এটি হতে পারে, তার কারণে অনিদ্রাতে দেখা দিচ্ছে। এরপরে আমাদের শরীরে যে লিম্ফয়েড গ্ল্যান্ডগুলো রয়েছে, এই লিম্ফো গ্ল্যান্ডগুলো ফুলে যায়, অর্থাৎ এগুলো বৃদ্ধি পায়, বিবৃদ্ধি হয়, সেটি লক্ষণ হিসেবে আমাদের সামনে আসতে পারে। তাহলে এই গনোরিয়ার ভাবি ফলটা কী হতে পারে, প্রগনোসিসটা কী হতে পারে, অর্থাৎ এটির পরবর্তীতে এটি কী রূপ ধারণ করতে পারে বা কী রকম হতে পারে, মানে এটি আসলে কি ভালো হয় না ভালো হয় না, এরকম একটা অবস্থাকে প্রগনোসিস বা ভাবি ফল আমরা বলছি। আসলে এটির ভাবি ফল মোটেও ভালো নয়, কারণ এখান থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বড় বড় জটিলতা সৃষ্টি হতে পারে যদি আমরা সদৃশ চিকিৎসা গ্রহণ করে না থাকি। সেক্ষেত্রে কিন্তু এটি হতে পারে। অনেক সময় আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্ট নিয়ে থাকি। পেলিয়েটিভ ট্রিটমেন্টটা হলো যে আমি ঔষধ খেলাম, সাময়িক ভালো থাকবো, আবার 3 মাস পরে, 6 মাস পরে আবার একই অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এটাকে পেলিয়েটিভ ট্রিটমেন্ট বলা হয়। তো এই পেলিয়েশন থেকে আমাকে বেরিয়ে এসে মানে যেটা চিরতরে এটিকে ভালো করা যায় সেদিকে খেয়াল করতে হবে। সেটা যদি আমরা না নিই তাহলে অসুবিধা হতে পারে। তো এই রোগের কী কী জটিলতা তৈরি হতে পারে, এই গনোরিয়া থেকে কী কী পরবর্তী জটিলতা তৈরি হতে পারে। আমরা যদি পুরুষের ক্ষেত্রে ধরি, তাহলে দেখতে পাবো যে প্রোস্টাটাইটিস, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডের যে ইনফ্লামেশন, এমনকি এখান থেকে ক্যান্সারের দিকেও যেতে পারে। এরপরে আমরা যদি দেখি এপিডোডাইমো অর্চাইটিস হতে পারে বা স্টিকচার ইউরেথ্রা হতে পারে পুরুষের ক্ষেত্রে, প্রস্রাবের নালী যেটা একদম চিকন হয়ে যেতে পারে, তার কারণে কষ্টকর প্রস্রাব হবে, জ্বালা পোড়া হবে, এটি পুরুষের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ। আর প্রোস্টাটাইটিসের কারণে তো যৌবন হারিয়েও ফেলতে পারে অনেকেই। মহিলাদের ক্ষেত্রে কী কী দেখা দিতে পারে, যেমন সালফেনজাইটিস হতে পারে বা অ্যাকটোপিক প্রেগনেন্সি হতে পারে বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা বার্থোলিন সিস্ট, এগুলো দেখা দিতে পারে। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে যেটি হয় সেটি মানে ইনফার্টিলিটি, অর্থাৎ বন্ধ্যাত্বতা দেখা দিতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। বিবাহের পূর্বেই যদি এই ধরনের ঘটনা ঘটে বা পরবর্তীতে ঘটে, তাহলে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এরপরে আছে গণকক্কাল আর্থ্রাইটিস, এগুলোও হতে পারে।
তাহলে আমরা এই যৌন রোগ সম্পর্কে জানলাম, তারপরে এর জটিলতাগুলো, ভাবি ফলগুলো, লক্ষণগুলো আমরা জানলাম। এখন এখান থেকে বের হয়ে আসার উপায় কি, অর্থাৎ আমরা এর ম্যানেজমেন্টটা বা ব্যবস্থাপনা কিভাবে এটাকে আমরা রক্ষা পেতে পারি। প্রথমত, আমরা একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ যৌন চর্মরোগ বিশেষজ্ঞ যিনি রয়েছেন তার সাথে আমরা তার নিকট থেকে পরামর্শ নেব, তার সাথে আলাপ আলোচনা করে নেব, এবং হোমিওপ্যাথিতে যারা ভালো অভিজ্ঞ রয়েছেন তাদের পরামর্শ নেব। প্রাথমিক পর্যায়ে হোমিওপ্যাথিতে যদি কেউ যায়, এই গনোরিয়াকে একবারেই নির্মূল করা সম্ভব, গনোরিয়াটা নির্মূল হয়, এটি নির্মূল হয় অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটা যেহেতু লক্ষণ ভিত্তিক এবং সদৃশ চিকিৎসা ব্যবস্থা, বিধায় এই সদৃশ চিকিৎসা ব্যবস্থায় সূক্ষ্ম মাত্রায় ঔষধ প্রয়োগ করা হয়। এই ঔষধ প্রয়োগের মাধ্যমে ধৈর্য ধরলে ইনশাল্লাহ এটি নির্মূল হয়, আমরা যতটুকু জানি, এবং হয়েছে, কেস টেকিং রয়েছে বা কেস রেকর্ডেড রয়েছে। অ্যালোপ্যাথিতেও এর সুচিকিৎসা রয়েছে, তবে অনেক সময় আমরা দেখেছি যে রেপেলিয়েটিভ ট্রিটমেন্ট হয়ে যায়, অর্থাৎ ঔষধ খাওয়ার পরে ভালো হয়, আবার হয়, আবার হয়, এরকম হয়। আমাদের কাছে অনেক রুগী এরকম এসেছে যারা 10 বছর এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছেন, 8 বছর যাবৎ এই রোগে ভুগছেন, কিন্তু তারা অন্য অন্য জটিলতায় তৈরি হয়েছে, নির্মূল হয়নি। তাদের কিন্তু আমরা দেখেছি হোমিওপ্যাথি সুচিকিৎসার মাধ্যমে এটি ভালো হয়েছে। তো যাই হোক, আমরা পরামর্শ নেব, আমরা কোনো চিকিৎসার ক্ষেত্রে গোড়ামি করব না এবং দোষারোপ করব না। আমাদের প্রয়োজন হচ্ছে এটাকে রিকভারি করা, অর্থাৎ সুস্থ জীবনে ফিরে আসা। আমরা অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা সুচিকিৎসার মাধ্যমে এটিকে সমাধান করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।